ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বহুত্ববাদ এবং নিশ্চিতভাবেই ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র সারা পৃথিবীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই গণতন্ত্র, সেই বহুত্ববাদ যাতে আগামী দিনেও অক্ষুণ্ণ থাকে, তার বিজয়রথ চালিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য নিশ্চিতভাবেই সমাজের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য আছে। এই ভারতবর্ষ তার বহুত্ববাদ এবং তার গণতন্ত্রকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্যে যিনি সর্বদা চিন্তাশীল এবং ভবিষ্যৎ প্রজন্মকে সতর্কবার্তা দিয়েছেন, সেই মানুষটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ এবং বাংলার গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন। আমার সুযোগ হয়েছিল কয়েকদিন আগে তার সঙ্গে সাক্ষাৎ করার। শান্তিনিকেতনের ঐতিহাসিক বাড়ি প্রতিচিতে, যে বাড়ির মাটিতে পা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, মহাত্মা গান্ধীর, সেই ঐতিহাসিক বাড়িতে কিছুক্ষণের জন্য ওনার সঙ্গে দেখা করার এবং কথা বলার সুযোগ হয়েছে। আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ। যদিও বয়সের ভারে নুব্জ, তবুও আজও তিনি আমাদের মতো যারা মানুষ আছেন তাদেরকে আরেকবার মনে জোর দেন, সতর্ক করে দেন, যাতে এই ভারতবর্ষকে আগামী দিনে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসানো যায় এবং এই ভারতবর্ষের বহুত্ববাদ এবং সংসদীয় গণতন্ত্র যেন স্বমহিমায় বিরাজ করে, সেই সতর্কবার্তা দেন এবং সঙ্গে সঙ্গে ভরসা যোগান লড়াইয়ে, সাহস যোগান লড়াইয়ে সেই অপশক্তির বিরুদ্ধে যারা ভারতবর্ষকে প্রগতিশীলতার উল্টো দিকে নিয়ে যেতে চাইছে। এ সত্যিই জীবনের এক অমূল্য পাওয়া। চিরকৃতজ্ঞ আমি ওই মহান মানুষের প্রতি। নমস্কার, আমি তন্ময় ঘোষ। আমি আপনাদের সামনে আজকের এই বদলে যাওয়া ভারতবর্ষ নিয়ে কয়েকটা কথা বলতে এলাম। তার বাড়িতে চলে যাওয়া হচ্ছে, ফ্রিজের ভিতরে মাংস খুলে দেখা হচ্ছে সেটা কিসের মাংস, তার শুধুমাত্র দলিত পরিচয় দেওয়ার জন্য তার গায়ের উপর প্রস্রাব করে দেওয়া হচ্ছে। আজকের দিনে বিজেপির বিরুদ্ধে কথা বললে কেন মনে হয় দেশের বিরুদ্ধে কথা বলছি। ভারতবর্ষ আমার দেশ, যেখানে হাজার হাজার বছরের ইতিহাসে আমরা সব সময় ভিন্ন মতকে জায়গা দিয়েছি, তর্ক করেছি, বিতর্ক করেছি, বিভিন্ন মতের সংঘর্ষে তৈরি হয়েছে নতুন মত এবং সেই মতকে আমরা সাদরে গ্রহণ করেছি। এটাই আমাদের ভারতবর্ষ। কিন্তু আজকের ভারতবর্ষ সেই ঐতিহ্য কোথায় হারিয়ে গেল? কেন ভিন্ন মত পোষণ করা আজকের দিনে অপরাধ? সরকারের বিরুদ্ধে কথা বললে কেন মনে হয় দেশের বিরুদ্ধে কথা বলছি? আপনাদেরকে বুঝতে হবে, দেশ এবং সরকার এক নয়। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা জরুরি। সংসদীয় গণতন্ত্রে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে সেই সংসদীয় গণতন্ত্র আরো শক্তিশালী হয়। কিন্তু আজকের ভারতবর্ষে কি হচ্ছে? সেই ঐতিহ্য ভেঙে নতুনভাবে কেউ কোথাও যদি প্রশ্ন তুলছে, তাকে দেশদ্রোহী বলে ত্যাগিয়ে দেওয়া হচ্ছে। ইউএপিএ এর মতো কালা আইন তার উপর লাগু করা হচ্ছে। বাংলার বীর সন্তান নোবেলজয়ী প্রফেসর অমর্ত্য সেন, তিনি বহু বছর আগে তার দুটো বইয়ে তুলে ধরেছেন এই ভারতবর্ষের বিভিন্ন বিষয়। তার মধ্যে এক হচ্ছে তর্কপ্রিয় ভারতীয় এবং আর একটা হচ্ছে পরিচিতি ও হিংসা। এই দুটি বইয়ের মধ্যে তিনি আজকের যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হচ্ছেন সেই সময় দাঁড়িয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন এবং বর্তমান ভারতবর্ষে আশ্চর্যজনকভাবে তিনি যে সতর্কবার্তাগুলো দিয়েছেন সেইগুলো কিন্তু মিলে যাচ্ছে। এটাই আজকের ভারতবর্ষের একটা চিন্তার কারণ। অমর্ত্য সেন তিনি তার তর্কপ্রিয় ভারতীয়তে লিখছেন যে আমাদের যে দেশের সভ্যতা, সেই সভ্যতা দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের প্রচুর প্রশ্ন, উত্তর, তর্ক, বিতর্ক এইগুলোর উপর দাঁড়িয়ে, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। বিভিন্ন জায়গায় এই উদাহরণ আমরা দেখেছি, সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় হোক কি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক কি বৌদ্ধ ভিক্ষুদের যে সংলাপ, এমনকি আমরা যদি মহাভারতে ফিরে যাই তাহলে মহাভারতে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা ফুটে উঠেছে যে একটা মত এবং তার সঙ্গে তার পাল্টা মত, সেখান থেকেই জন্ম হয়েছে আর একটা নতুন মতের এবং সেইভাবে সভ্যতা এগিয়ে চলেছে। সেইটা তিনি তুলে ধরেছেন ওই বইয়ে, যেটা আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে পরিবর্তিত হয়েছে। চলুন দেখে নিই আজকের ভারতবর্ষে তার বইয়ে তুলে ধরা এই বাস্তবগুলো কতখানি চ্যালেঞ্জের মুখে পড়ছে। আজকের ভারতবর্ষে গৌরী লঙ্কেশ কালবর্গীকে খুন হতে হচ্ছে কেন? তারা শাসক দলের মতের বিরুদ্ধে মত পোষণ করছেন বলে। আজকের দিনে এনআরসির মতো কালা আইনের বিরুদ্ধে কথা বলার জন্যে
ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নামে ইউএপিএর মতো কালা আইন দিয়ে কেস দেওয়া হচ্ছে। আজকের ভারতবর্ষে এই রকম একটার পর একটা শাসকের মতের অমিল হলেই তাদের বিরুদ্ধে খড়গহস্ত নেমে আসছে। কোনো নেতা বা নেত্রীর যে বক্তব্য বা এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য তার মতের বিরোধিতা করলেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমেও একের পর এক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কি কাউকে বলা হচ্ছে খুন করে দেবো, কাউকে বলা হচ্ছে ধর্ষণ করে দেবো, বাবা মা তুলে গালিগালাজ করা হচ্ছে। ক্রমশ সংকুচিত হচ্ছে মত বিনিময় করার যে পরিসর। মত বিনিময়ই যদি না হয় তাহলে সেখান থেকে উন্নততর মতামত কিভাবে জন্ম নেবে? সংঘর্ষ না হলে সেখান থেকে নির্মাণ কিভাবে হবে? তর্কপ্রিয় ভারতীয় বইতে যেটা প্রফেসর সেন লিখেছিলেন, আজকে বাস্তবের ভারতবর্ষে আপনারা কি সেই জায়গাগুলোর মিল খুঁজে পাচ্ছেন? আমি আর একটা যে বইয়ের কথা বলছিলাম প্রফেসর সেনের, পরিচিতি ও হিংসা। কোনো মানুষের পরিচিতি একমাত্রিক নয়, বহুমাত্রিক পরিচিতি। বিভিন্ন পরিচিতি নিয়েই সমাজে একজনের পরিচিতি তৈরি হয়। কিন্তু এই পরিচিতির যে বহুমাত্রিকতা, তার উল্টো দিকে দাঁড়িয়ে কোনো একটা বিশেষ ধর্মীয় পরিচিতি দিয়ে এই বহুমাত্রিকতা থেকে নামিয়ে সেটাকে একমাত্রিক করে দাগিয়ে দেওয়া, এবং সেই দাগিয়ে দেওয়ার ফল হচ্ছে ভয়ঙ্কর হয়। সেখান থেকে জন্ম নেয় হিংসা। ঠিক এই শঙ্কা প্রকাশ করেই তিনি পরিচিতি ও হিংসা এই বইয়ে তুলে ধরেছেন এই শঙ্কার কথাগুলো, যেটা আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা হারে হারে টের পাচ্ছি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কোনো এক সংখ্যালঘু তিনি কি মাংস নিয়ে যাচ্ছেন ট্রেনে, সেটা দেখে তার ফ্রিজে, তার বাড়িতে চলে যাওয়া হচ্ছে, ফ্রিজের ভিতরে মাংস খুলে দেখা হচ্ছে সেটা কিসের মাংস। অর্থাৎ তার একটা পরিচিতিকেই প্রাধান্য দিয়ে তার উপর হিংসা নেমে আসে। আপনারা দেখবেন ঠিক একইভাবে গত কয়েক বছরে কোনো একজন দলিত মানুষ, তার শুধুমাত্র দলিত পরিচয় দেওয়ার জন্য তার গায়ের উপর প্রস্রাব করে দেওয়া হচ্ছে। অবাক লাগে না ভাবতে? এই ভারতবর্ষের চেহারা, এই ভারতবর্ষ তো আমার ভারতবর্ষ নয়। অর্থাৎ পরিচিতিগুলো খুব ছোট আকারে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং খুব মজার ব্যাপার, এই প্রত্যেকটা পরিচিতি আসলে একই রকমভাবে তারা তুলে ধরার চেষ্টা করছেন। এবং যে হিংসাগুলো নেমে আসছে, লক্ষ্য করে দেখুন প্রত্যেকটার সঙ্গে যোগাযোগ কাদের? হয় বিজেপি নামক দল বা তাদেরই একটু কি সংগঠন, মাতৃ সংগঠন আরএসএস, অর্থাৎ যাদের ধারা থেকে বিজেপির জন্ম হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আসলে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এই যে বহুমাত্রিকতা, সেটা কমিয়ে দিয়ে তারা চাইছে শুধুমাত্র একটা ধর্ম, হিন্দু রাষ্ট্র করতে হবে। এই বৈচিত্র্যময় ভারতবর্ষ, সেই বৈচিত্র্যময় ভারতবর্ষের অন্তরাত্মা সারা পৃথিবীতে ভারতবর্ষকে চেনে মানুষ তার বহুত্ববাদ দিয়ে। আমাদের রাজ্য শুধু যদি পশ্চিমবাংলায় ধরি, তাহলে পশ্চিমবাংলায় এখন আমরা দেখছি যে পশ্চিমবাংলায় বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর যে আক্রমণ নেমে আসছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, তার বিরুদ্ধে আন্দোলন চলছে। কেন? আবার ওই পরিচিতিটা কি? তুমি বাঙালি, তুমি বাংলা ভাষা বলো। অর্থাৎ ওই পরিচিতি, তার একমাত্রিক পরিচিতিকে তুলে ধরে তাদের ওপর হিংসা নেমে আসছে। কে হিংসা নামিয়ে আসছে? হিংসা নামাচ্ছে হচ্ছে বিজেপি, আরএসএসের মদতপুষ্ট গুন্ডারা। পরিচিতি যদি শুধুমাত্র আমাদের রাজ্যে ধরি, কোচবিহারের মানুষ, আমি বাংলা ভাষাকে ধরছি, কোচবিহারের মানুষ বাংলা ভাষায় কথা বলেন, আবার পুরুলিয়ার মানুষও বাংলা ভাষায় কথা বলেন, কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু সেই ভাষার ডাইলেক্টগুলো আলাদা। তাই দিয়ে আমি কি তাকে আলাদাভাবে দাগিয়ে দিতে পারি? ধরুন আমি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছি, আমি একটা বাক্য বলছি, আপনারা অনেকেই এই বাক্যটা শুনলে বুঝতে পারবেন। কোচ জেল ছিলি রে, কোচ জেল ছিলি রে, মানেটা কি বলুন? মানেটা হচ্ছে কোথায় গিয়েছিলি রে। আবার একইভাবে ওই একই বাক্য আপনি যদি বর্ধমান এবং বীরভূমের লাগোয়া অংশে যান, তাহলে কোথা গেছিলি রে। এই যে পার্থক্য, আপনি বুঝতে পারছেন যে একটা ভাষা, সেই ভাষার মধ্যে এই যে ছোট 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 পার্থক্য, অর্থাৎ পরিচিতিকে ওরকমভাবে সংকীর্ণতার গণ্ডিতে বেঁধে ফেললে হবে না। এবং এই পরিচিতিকে দিয়ে যদি আমরা হিংসাতে নেমে আসি, তাহলে ভারতবর্ষ, আগামীর ভারতবর্ষ আর দেশ হিসাবে থাকবে না। যারা সরকার চালাচ্ছে তারা যদি তাদের একমাত্র যেটা বক্তব্য সেটাকেই পরিচিতি হিসাবে তুলে ধরে, সেটাও এক নয়। যে কারণে তামিলনাড়ুর মানুষ যে খাবার খান, মেঘালয়ের মানুষ সেই খাবার খান না, আবার গুজরাটের মানুষ অন্য খাবার খান। মাছ ভাতের বাঙালি, মাছ খাওয়া বাঙালি মানে সে সহি হিন্দু নয়, এই যে কথা তারা ছড়িয়ে দিচ্ছে, আসলে তারা ভারতবর্ষ জানে না।
তারা ভারতবর্ষের 5,000 6,000 বছরের ইতিহাস জানে না, তারা বেদ জানে না, তারা মহাভারত জানে না, তারা এগুলো দেখেনি, তারা পড়েনি, কিন্তু তারা জোর করে এই পরিচিতিটা চাপিয়ে দিতে চাইছে। এখানেই সমস্যাটা। আজকে যদি আমরা এই প্রশ্নগুলো না তুলি, তাহলে আগামী দিনে যে দেশ আমাদের মাতৃভূমি, আমাদের প্রাণের থেকেও প্রিয় এই দেশ, আর তারা আমাদেরকে দাগিয়ে দিতে চাইছে প্রশ্নগুলো তোলার জন্য দেশদ্রোহী হিসাবে, এই পার্থক্যটা বুঝতে হবে। কারণ ভারতবর্ষ মানে ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষ মানে ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষ মানে বিবিধতা, এইগুলো মিলেই ভারতবর্ষ। এই ভারতবর্ষ আমরা দেখতে চাই, এবং সেই ভারতবর্ষ সংবিধানও স্বীকৃতি দেয় সেই ভারতবর্ষকে, যে ভারতবর্ষের মধ্যে এই বহুত্ববাদ আছে। আজকের বিজেপি বা আরএসএস চাইলেই এই হাজার হাজার বছরের যে ইতিহাস, হাজার হাজার বছরের যে সভ্যতা, সেই সভ্যতাকে বদলে ফেলতে পারবে না। আওয়াজ তোলাটা সংসদীয় গণতন্ত্রের জন্যে অত্যন্ত ভালো দিক। আমাদের গণতন্ত্র শক্তিশালী করার জন্যে এই যে শক্তিগুলো, অপশক্তি, সেগুলোকে সরিয়ে দিতে হবে। আমাদের পরিচিতিকে শুধুমাত্র একমাত্রিক না করে বহুমাত্রিকতায় ছড়িয়ে দিতে হবে। তাহলেই হিংসা বন্ধ হবে এবং ভারতবর্ষের গণতন্ত্র শক্তিশালী হবে, ভারতবর্ষ বেঁচে থাকবে, ভারতবর্ষের বহুত্ববাদ বেঁচে থাকবে। জয় হিন্দ, জয় বাংলা।